টঙ্গীর তোরাক্তরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া, দিনের মেহনতে পরকালীন মুক্তি লাভের আশা। অন্তর্বর্তী সরকার সফল না হলে ব্যর্থ হবে অভ্যুত্থান, দ্রুত ভোটের দাবি বিএনপি নেতার। গণহত্যার বিচার দাবিতে ছাত্র শিবিরের গণমিছিল। জলাবদ্ধতা নিরসনে 10 কোটি টাকাই জলে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চট্টগ্রামে খাল খননের নামে ব্যাপক লুটপাটের অভিযোগ, পরিদর্শনে গিয়ে উপদেষ্টার ক্ষোভ। এবং মুন্সিগঞ্জে এবার লক্ষ্যমাত্রা ছাপিয়েছে আলুর আবাদ। মধ্যস্থভোগের কারসাজি ঠেকাতে কৃষি বিভাগের বিশেষ কর্মসূচি, আধুনিক হচ্ছে হিমাগার ব্যবস্থাপনা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাক্তের। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে জুমার নামাজে ঢল নামে মুসল্লির। মূল ময়দান ছাপিয়ে সড়ক অলিগলিতেও নামাজ আদায় করেন তারা। দোয়া করেন দেশ ও জাতির মঙ্গলের জন্য। দিনের মেহনতে পরকালীন মুক্তি লাভের আশা ধর্মপ্রাণ মানুষের। এর আগে সকাল থেকে খিত্তায় খিত্তায় তালেমি বয়ান আর জিকির আসকারে মশগুল থাকেন তারা। তোহা খান তামিমের রিপোর্টে বিস্তারিত। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাক্তির। মহান রবের বড়ত্ব আর শ্রেষ্ঠত্ব প্রকাশে এ যেন এক মহাসম্মিলন। সিজদাবনত অসহায় বান্দা নিজেকে সঁপে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন মহান রবের দরবারে। 160 একরের মূল ময়দান ছাড়াও জুমার নামাজে এই মহাসম্মেলনের ঢেউ ছড়িয়ে পড়ে আশপাশের রাস্তা ও অলিগলিতে। 58তম বিশ্ব ইজতেমার জুমার নামাজে অংশ নেন লাখো মানুষ। বড় এ জামাতে অংশ নিতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া করেন দেশ ও জাতির কল্যাণের জন্য। এত বড় একটা জুম্মার নামাজ আদায় করার তৌফিক দান করছে, এটা আল্লাহ তাআলার কাছে আমরা নেয়ামতের শুকরিয়া। সমস্ত মুসলমানের মধ্যে যে হামদরদ তৈরি হয়ে যায়, মহব্বত যে এটাই আমরা চাই আল্লাহ তাআলার কাছে। সারা বিশ্বের মানুষের জন্য দোয়া করব যেন সবাইকে যেখানে যেভাবে আছে সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। এর আগে বাদ ফজর পাকিস্তানের শীর্ষ এক আলেমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। সকাল থেকে কুয়াশার চাদরে আড়াল থাকে সূর্য, বাতাস বাড়িয়ে দেয় শীতের তীব্রতা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে হয়ে ওঠে পরিবেশ। দিনের এ মেহনত যেন পরকালীন মুক্তি লাভের কারণ হয় সেই আশা অংশগ্রহণকারীদের। আমাদের যে হেদায়েতের ক্ষুধা, এই ক্ষুধাকে যেন আমরা ভক্ষণ করতে পারি। আমাদেরকে সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেয় এবং জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ যেন কবুল করিয়ে নেয়। বিশ্ব ইজতেমাকে জুড়িয়া করি সমস্ত বিশ্বের মুসলমানদের হেদায়েতের ফসলা আল্লাহ তাআলা যেন করিয়া দেয়। ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নেন 41 জেলা ও ঢাকার একাংশের মানুষ। ময়দানের আশপাশের এলাকায় নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। লাখো মানুষের গণজামায়াতে ধর্মপ্রাণরা বলছেন, জুমার নামাজের কাতারের মতো বৈষম্যহীন আর ঐক্যের সমাজ প্রতিষ্ঠা করতে কাজ করবেন তারা। 2 ধাপের টানা 6 দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আগামী 5 ফেব্রুয়ারি। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আলামিন তুষার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, মাগরিবের নামাজ কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং এই মাগরিবের নামাজের পরপরই কিন্তু আজকের যে আনুষ্ঠানিকভাবে যেই সবশেষ যে বয়ান, সেই বয়ানটি শুরু হয়ে যাবে এবং সেই বয়ানের মাধ্যমে আজকের অর্থাৎ এই 58তম বিশ্ব ইজতেমার প্রথম দিনের যে আনুষ্ঠানিকতা ওই বয়ানের মধ্য দিয়ে শেষ হবে। কারণ সাধারণত পরের দিন ভোরে অর্থাৎ দ্বিতীয় দিনের ভোরে কিন্তু ভোর থেকেই ফজরের নামাজের পর থেকেই কিন্তু আবারও পুরো জায়গাগুলো তৈরি হয় এবং সেই যা শুরু হয়ে যায়। এবং আজকে দর্শক আপনারা দেখেছেন যে সারাদিন আমার যিনি সহকর্মী এখানে ছিলেন তোহা খান তামিম, তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে এবং তিনি কিন্তু গেল বছরগুলোতেও আপনাদেরকে এই ইজতেমা নিয়ে তথ্যগুলো জানিয়েছেন সবসময়। তো উনি কিন্তু এই জায়গাগুলো সম্পর্কে অনেক কিছু জানেন এবং সার্বিকভাবে কি হয় না হয়। তো আমরা তার কাছেও আসলে এই ব্যাপারটা নিয়ে আরও একটু বিস্তারিত জানবো। ধন্যবাদ আলামিন তুষার। সকাল থেকে দেখে আসছি যে একেবারে থেমে থেমে যে নানা ধরনের যে বক্তৃতা, দিনী আলোচনা, সেটির মাধ্যমে দিনের যে কার্যক্রম সেটি চলেছে। এখন মাগরিবের যদিও নামাজ হচ্ছে এবং বেশ একটি মোহনীয় পরিবেশ তৈরি হয়েছে। চারিদিকে অন্ধকার, লাইট জ্বলছে পুরো প্যান্ডেল জুড়ে এবং যদিও প্রচণ্ড মশা এখানে, এবং এই মশায় আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি বেশ আমাদের কাজ করতেও বেশ বেগ পেতে হচ্ছে। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ
পক্ষ থেকে আমরা দেখলাম যে ভেতরে তাদের যেই বিদেশি টেন্টগুলো রয়েছে, বিভিন্ন টেন্টগুলো রয়েছে, সেখানে ওষুধ ছিটানোর ব্যবস্থা করা হয়েছে যাতে করে মুসল্লিরা নির্বিঘ্নে তাদের যে দাওয়াতি কাজ এবং ইবাদত বন্দেগী সেটি তারা করতে পারেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখন মাগরিবের আজান নামাজ হচ্ছে, নামাজের পরপরেই একটিমাত্র বয়ান হবে, মাওলানা আহমদ লাটের বয়ান হবে এবং মাওলানা আহমদ লাট উর্দুতে বয়ান করবেন, সেটি এবার বাংলায় তর্জমা করে দেওয়া হবে। সব মিলিয়ে বলা যায় যে এই সারা দিনই কিন্তু এই যে দিনই আলোচনা, তাশকিলি বয়ান, পাশাপাশি বিভিন্ন ধরনের আম বয়ান, এগুলোর মাধ্যমেই কিন্তু তারা প্রশিক্ষণ নিচ্ছেন মূলত, এবং এই প্রশিক্ষণ নেয়ার ফলে তারা আজকে, কাল এবং পরশু দিন অর্থাৎ এই প্রশিক্ষণ নেবেন এবং রোববারে প্রথম পর্বের যে প্রথম ধাপ রয়েছে সেই ধাপের আখিরি মোনাজাত হবে। আখিরি মোনাজাতের পরে তারা বেরিয়ে পড়বেন এবং যে দিনই সফর, যেটি তাবলিগ জামাতের ভাষায় বলা হয় চিল্লা, সেই চিল্লাতে বিভিন্ন মেয়াদের চিল্লা আছে, সেই চিল্লাতে তারা চলে যাবেন এবং বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বব্যাপী তারা ছড়িয়ে পড়বেন এবং সেখানে ইসলামের যে দাওয়াত, সেই দাওয়াত তারা পৌঁছে দেবেন মানুষের কাজে এবং সমাজে বৈষম্যহীন সমাজ এবং ঐক্যের সমাজ গড়তে তারা সেই চেষ্টা করবেন বলে মুসল্লিরা যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা আমাদেরকে জানাচ্ছেন বা শীর্ষ মুরব্বীরা তারা আমাদেরকে বলছেন। তো সব মিলিয়ে এই হচ্ছে পরিস্থিতি। তো এমনি সাধারণত তো আমরা দেখেছি যে প্রথম পর্বের পরে একটি গ্যাপ থেকে আসলে এটি ফাঁকা থেকে তারপরে আবার শুরু হয় দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় ধাপ যেটা। তো এবার তো যেহেতু 2 ধাপ পরপর হবে, তো এবার আসলে তৃতীয় দিনের যে আখেরি মোনাজাত অর্থাৎ প্রথম পর্বের প্রথম ধাপের যে আখেরি মোনাজাত, সেবার কি আসলে মানুষ কম হওয়ার কোনো সম্ভাবনা বা এমন কিছু কি মনে হয়েছে কিনা আপনার? খুবই চমৎকার একটি প্রসঙ্গ আলামিন তুষার আপনি তুলেছেন। সেটি হচ্ছে, আমরা কিন্তু একটু উল্লেখ করি আপনাকে, সেটি হচ্ছে প্রতি বছরই আমরা দেখে থাকি যে এই যে আমরা যেখানে গণমাধ্যম কর্মীরা খবর সংগ্রহ করছি, এই আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল, সেখানে আশপাশের যে ফুটপাত রয়েছে সেটি কিন্তু আমরা ফাঁকা দেখেছি। এমনকি আজকে জুমার দিনেও গত বছরের তুলনায় মুসল্লির সংখ্যা কিছুটা কম পরিলক্ষিত হয়েছে, যদিও মানে লাখো মানুষের সমাগম ঘটেছে, কিন্তু আমার মনে হয় যে এটি 2টি পর্বে ভাগ হওয়ার কারণে, অর্থাৎ 2টি ধাপে ভাগ হওয়ার কারণে, অর্থাৎ প্রথম ধাপে 41টি জেলা এবং পরের ধাপে 22টি জেলা এবং ঢাকায় দুই অংশ করা হয়েছে। এইভাবেই কিন্তু বলা যায় যে মানুষের সমাগম কিছুটা হলেও কম। হ্যাঁ, যেমনটা বলছিলেন দোকান আমি, যে এবার আসলে যেহেতু 2 ধাপে হচ্ছে, সেই জায়গা থেকে হয়তো প্রথম ধাপের থেকে দ্বিতীয় ধাপে যাবার পরে হয়তো মানুষের সমাগমটা আরও বাড়বে এবং তখন হয়তো আখেরি মোনাজাতের যে জায়গাটা, সেই আনুষ্ঠানিকতাটা আরও বাড়বে। তো এই ছিল এখান থেকে, অর্থাৎ টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আমার কাছে সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর ইজতেমা ময়দান থেকে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণ অভ্যুত্থানও ব্যর্থ হবে, তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও আইনজীবী AM মাহবুবউদ্দিন খোকন। সকালে নোয়াখালীর সোনাইমুড়ি হাফিজিয়া এতিমখানা ও কওমি মাদ্রাসা মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বলেন, যারা দ্রুত নির্বাচন চায় না তারা গত 15 বছরের আন্দোলন ও শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে। বাংলার জনগণ তা মেনে নেবে না। দেশকে মৌলবাদী রাষ্ট্র আখ্যা দিতে বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও উল্লেখ করেন খোকন। আবার উদ্ধার হবে, আবার সে বিভক্ত হবে, আপনি বিভক্ত করবে। দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে, হবে সেইটা ষড়যন্ত্রের জয় হবে, জাতির পরে দেওয়া হবে। সুতরাং অনুরোধ, অনধিপতি নির্বাচনের তারিখ ঘোষণা করুন। চট্টগ্রাম নগরের 21টি খাল খননে 10 কোটি টাকা বরাদ্দ থাকলেও কাজের কাজ কিছুই হয়নি। সুফল মেলেনি জলাবদ্ধতা নিরসনে 8,500 কোটি টাকা খরচ করেও। শুক্রবার 2টি খাল পরিদর্শনে গিয়ে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিল্প গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় সিটি মেয়র জানান, এবার প্রধান উপদেষ্টার তদারকিতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামে বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্প হাতে নেয় কর্তৃপক্ষ, যদিও 34টির মধ্যে 21টি এখনও খনন হয়নি। এর আগে নগরীর বিভিন্ন খাল পরিদর্শনে আসেন 3 উপদেষ্টা। এবার ছুটে এলেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার সকালে চট্টগ্রামের বারুইপাড়া ও সুন্নিয়া মাদ্রাসা খাল পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। জানান, বিগত সরকারের আমলে জলাবদ্ধতা ও খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হয়েছে। 21টি খাল খননে নতুন করে দেয়া হয়েছে 10 কোটি টাকা বরাদ্দ। জলাবদ্ধতা এগুলির দিকে কোনো খোঁজ করা হয় না, ব্যাপক লুটপাটের শিকার হয়েছিল। আগামী বর্ষার আগে যেন এটা একদম চলে যাওয়ার মতন অবস্থা হয়, এই বর্ষার পরের বর্ষার আগেই সেই জায়গায় আমরা নিয়ে যাওয়ার জন্য কাজ করছি।
এ সময় মেয়র জানান, প্রধান উপদেষ্টার তদারকিতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় তৈরি হয়েছে। আমাদের সাথে সিডিএ, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা সহ অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে, তাদের সাথে একটা সমন্বয় এর মাধ্যমে আমরা কাজ করছি। আমরা আশা করছি এই সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 3 সংস্থার সমন্বয়ে 14,000 কোটি টাকা মেগা প্রকল্প হাতে নেওয়া হয়। ইতিমধ্যে 8,500 কোটি টাকা খরচ হলেও দৃশ্যমান হয়নি উন্নয়ন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। 2.5 কোটি টাকা ব্যয়েও ফেরানো যায়নি পানি প্রবাহ। সাবেক উপজেলা চেয়ারম্যানের দায়সারা খনন কাজে 2 বছর যেতে না যেতেই শুকিয়ে গেছে কিশোরগঞ্জের জোয়ানশাহী হাওরের বরুলিয়া খাল। বড় মৌসুমের শুরুতে জমিতে সেচ দিতে না পারায় বিপাকে কয়েক হাজার কৃষক। তবে দ্রুত খালটি পুনর্খননের আশ্বাস কর্তৃপক্ষের। নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। মাত্রই শুরু হলো সেচ মৌসুম, অথচ এরই মধ্যেই শুকিয়ে গেছে খালের পানি। বন্ধ বিএডিসির সেচ পাম্পও। এতে হাওরের 5,000 হেক্টর বোরো জমি নিয়ে বিপাকী কৃষক। শুষ্ক মৌসুমে বোরো ধানের জমিতে পানি সেচ ও নৌকায় করে ফসল পরিবহনের লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলী উপজেলার জোয়ানশাহী হাওরে 2 বছর আগে খনন করা হয় বুরুলিয়া খাল। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার অর্থায়নে 8 কিলোমিটার খাল খনন প্রকল্পটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কৃষকদের অভিযোগ, মেঘনা নদী থেকে খনন করা খালের উৎসমুখ ভরাট রেখেই দায়সারাভাবে খনন কাজ শেষ করেন নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি কারার শাহরিয়ার তুলিপ। 2 পারে রাখা মাটি খালে পড়লে কিছুদিন পর আবারও ভরাট হয়ে যায়। এতে বড় মৌসুমের শুরুতেই জমিতে পানি সেচ নিয়ে বিপাকে পড়তে হয় কৃষকদের। এদিকে বিএডিসির সেচ পাম্প বন্ধ থাকায় ছোট শ্যালো মেশিন দিয়ে খালের মাটি খনন করে সেচ দেওয়ার চেষ্টা করছেন কৃষকরা। তো একটু পানি আছে, সামনে করে নাই, একদম শূন্য। হাজার হাজার হেক্টর জমি আমাদের সোয়া লইছে। বাস্তারি না, উঠে মারতারি না, পানি লেগে আমরা ফসল হইতো না, তো ফসল আমার খেয়ে দেয়। এদিকে 5 আগস্টের পর পলাতক থাকায় ঠিকাদার শাহরিয়ার আহমেদ তুলিপের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দ্রুত বুরুলিয়া খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তহবিল থেকে পলি অপসারণ করার মধ্যে তাদের পর্যাপ্ত টাকা আছে। ওরা আশা করতেছে উদ্যোগ নিয়ে সে পলিটা অপসারণ করে এই বুড়ো মৌসুমী সেচের উপযোগী করে তুলবে। 2021-22 অর্থ বছরে খালটি খননে ব্যয় হয় 2 কোটি 61 লাখ টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। রাজবাড়ীর প্রধান ডাকঘরে মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। অসম্পূর্ণ ভবন ব্যবহার করতে না পেরে দূরের মসজিদে যেতে হচ্ছে স্থানীয়দের। ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মেনে কাজ শেষ করার দাবি করলেও কর্তৃপক্ষ বলছে এখনও প্রকল্পের কাজ বুঝে পাননি তারা। কাজ শেষ না করেই বিল তুলে নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আশিকুর রহমানের রিপোর্ট। ময়লা আবর্জনা ছড়িয়ে আছে মসজিদের ভেতরে, বারান্দায় জমে আছে গাছের পাতা। রাজবাড়ী প্রধান ডাকঘরের পুরাতন মসজিদ ভেঙে নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2024 সালের মে মাসে। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ বিল্ডার্স। স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ না করেই বিল তুলে নিয়ে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। অসম্পূর্ণ ভবন ব্যবহার করতে না পেরে দূরের মসজিদে যেতে হচ্ছে তাদের। আগের যে পুরাতন মসজিদে ছিল ওই মালামাল দিয়েই এই মসজিদের পুনরায় কাজ করছে। এই মসজিদটা খুব তাড়াতাড়ি যাতে কমপ্লিট করে জনগণের জন্য নামাজ পড়ার একটা সুযোগ করে দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নিয়ম মেনে কাজ শেষ করে ডাকঘর কর্তৃপক্ষকে মসজিদ বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে ডাকঘর কর্তৃপক্ষ বলছে মসজিদ বুঝে পাননি তারা। পুরোনো মসজিদটা ভেঙে এখানে সরায় আনার কথা ছিল। নিয়ম মেনে এই কাজটুকু শেষ করে দিয়ে আমি চাবি দিয়ে দিছি। ঠিকাদার আনুষ্ঠানিকভাবে আমার কাছে কোনো কিছু বোঝা যায় না। যদি ঠিকাদার বলে থাকে এগুলো মিথ্যা। মসজিদটি নির্মাণে ব্যয় ধরা হয় 9,95,000 টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। ছাউনির নিচে পাঠদান। গোপালগঞ্জে দরপত্রের 5 মাসেও শুরু হয়নি ভবন নির্মাণ। বিপাকে হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তবে আগামী মাসের মধ্যে বিকল্প ব্যবস্থা করে ভবনের নির্মাণ কাজ শুরুর আশ্বাস জেলা প্রশাসকের। এইচ এম মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট।
2024 সালের সেপ্টেম্বরে পরিত্যক্ত ঘোষণা করা হয় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি। বিকল্প ভবন না থাকায় মাঠেই 20 ফুট দৈর্ঘ্য আর 10 ফুট প্রস্থের পলিথিনে মোড়া জায়গায় চলছে পাঠদান কার্যক্রম। গত বর্ষা মৌসুমে বৃষ্টিতে শিক্ষার্থীদের আশ্রয় নিতে হয় ঝুঁকিপূর্ণ ভবনে, আর চলতি মৌসুমে শীত উপেক্ষা করেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে কোমলমতিরা। বাতাস আসে, আমাদের খুব শীত লাগে। বৃষ্টি হলে আমাদের ওইদিকে একটা ক্লাস আছে, ওই জায়গা থাকতে হয়, তবুও ওই জায়গা সমস্যা। পুরাতন ভবনটির পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে আছে দেওয়ালের রড। 2024 সালের আগস্ট থেকে নতুন ভবন নির্মাণ শুরুর কথা থাকলেও এখনো তা হয়নি। শিশুদের সঠিকভাবে পাঠদান দেওয়া যাচ্ছে না, চক ডাস্টার ব্যবহার করা যাচ্ছে না, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা যাচ্ছে না। তবে আগামী মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করে ভবন নির্মাণের কাজ শুরুর আশ্বাস জেলা প্রশাসকের। বাচ্চারা নির্বিঘ্নে শ্রেণী শিক্ষা গ্রহণ করতে পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া আছে। 1957 সালে প্রতিষ্ঠিত হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 91 জন, শিক্ষক আছেন 5 জন। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। মাদারীপুরে কালকিনিতে 2.5 কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও 5 বছরেও চালু হয়নি। ঢাকা বরিশাল মহাসড়কে পরিবহনের যাত্রী ওঠানামা করায় বাড়ছে ঝুঁকি। এতে ক্ষুব্ধ যাত্রী, চালক ও এলাকাবাসী। প্রশাসন বলছে সব জটিলতা কাটিয়ে শীঘ্রই পৌর বাস টার্মিনালটি চালু করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, তার ছবি তোলাচ্ছেন শাহাদাত আকুন। 2018 সালের মে মাসে মাদারীপুরের কালকিনিতে 1 একর 30% জমিতে পৌর বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। পরের বছরের ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে 2,55 লাখ টাকা চূড়ান্ত বিল তুলে নেয় মিজান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় নবনির্মিত বাস টার্মিনালটি চালু না হওয়ায় মাদকসেবী ও বখাটেদের আখড়ায় পরিণত হয়েছে। বাস টার্মিনালটা না চালু হওয়ার কারণে এই রাস্তাটা অনেক যানজট থাকে এবং অ্যাক্সিডেন্টটাও বেশি দেখা যাচ্ছে। বাস টার্মিনালটিতে এখন নেশার আড্ডাখানা চলতেছে, ঠিক আছে। যদি দ্রুত চালু হয় তাহলে আমাদের এই নেশা থেকে যুব সমাজ মুক্তি পাবে। এই টার্মিনালটি কয়েক কোটি টাকায় নির্মাণ হয়েছে জনগণের টাকায়, আর এই জনগণই এখন এই সুবিধাটা পাচ্ছে না। তাই এই জনগণ চাচ্ছে যে অতি দ্রুত এই টার্মিনালটি চালু হোক। ঢাকা বরিশাল মহাসড়কের বড় একটি অংশ দখল করে রেখেছে 3 চাকার যান। পৌর বাস টার্মিনাল চালু না হওয়ায় মহাসড়কে যাত্রী ওঠানামা করায় বাড়ছে ঝুঁকি। এই টার্মিনালটা চালু হইতো তো আমাদের গাড়ি রাস্তার উপর পার্কিং করা লাগতো না। রাস্তার পাশে গাড়ি রাখলে যানজট হয়ে যায় বা অটো রাখে, আমাদের বিশাল সমস্যা দাঁড়ায়। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। যাত্রীদের সুবিধার্থে ভুরঘাটায় পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও 5 বছরে হয়নি উদ্বোধন। ফলে কোনো সুবিধাই পাচ্ছেন না যাত্রী চালক ও এলাকাবাসী। পৌর বাস টার্মিনালটি দ্রুত চালুর উদ্যোগের কথা জানায় জেলা প্রশাসন। আমাদের যে পৌরসভার যে বার্ষিক যে এডিপি রয়েছে সেখান থেকে একটি বিশেষ বরাদ্দ দিয়ে আমরা সেখানে কাউন্টারগুলো তৈরি করে দিব এবং তৈরি করার পরে হয়তো আগামী 2-2.5 মাসের মধ্যে আমাদের বাস মালিক সমিতি সমস্ত বাসের কাউন্টারগুলো সেখানে চলে যাবে এবং বরিশাল ঢাকা মহাসড়কে যে হাইওয়েটা আছে সেখানে বাসরা আর কাউন্টার ওঠানামা করবে না বলে এতটুকু আমার পৌর প্রশাসক আমাকে জানিয়েছে এবং আমরা এটা করবো ইনশাল্লাহ। তৎকালীন মেয়র এনায়েত হোসেন হাওলাদার দায়িত্বে থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ 19টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে এই বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত সড়কটি এখন খানাখন্দে ভরা। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই উত্তরবঙ্গে যানবাহনের চাপ বেড়েছে এই সড়কে, কিন্তু বেহাল সড়কে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। চলাচলের পথটি যেন মরণ ফাঁদ, হেলে ধুলে চলছে ছোট বড় যানবাহন। যে কোনো সময় ঘটতে পারে ছোট বড় দুর্ঘটনা। এমন বেহাল দশা ফরিদপুর জেলা শহরের মুন্সিবাজার থেকে ভাঙা ইন্টারচেঞ্জ সড়ক পর্যন্ত। পদ্মা সেতুর কারণে যান চলাচল দ্বিগুণ হলেও রাস্তা প্রশস্তকরণ বা উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। খানাখন্দের কারণে ধীর গতিতে চলছে পরিবহন। এতে প্রায় সময় সড়ক জুড়ে সৃষ্টি হয় যানজট, ভোগান্তি পোহাতে হয় চলাচলকারীদের। অনেক দুর্ঘটনা ঘটতেছে এবং অ্যাক্সিডেন্ট হইতেছে, এতে মনে করেন সড়ক বিভাগ কোনো খেয়ালই করতেছে না। গর্তমর্ত হয়ে গেছে, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। এই দূরত্ব রাস্তাটা সারলে আমাকে সুবিধা হয়। এই রাস্তা দিয়ে গেলে গাড়ির সবকিছু ভেঙে চুরে যায়, রাস্তা খারাপ, পদাও গেলে না, টিপ মারতে পারি না। রাস্তা গাড়ির চাক্কার ক্ষতি হয়, পাতি ভেঙে যায়, গ্লাস ভাঙে, যাত্রীরা ব্যথা পায়। মেরামত করে থেকে চলে যায়,
আবার দুদিন পর যে যা তাই হয়ে যায়। হাইওয়ে পুলিশ বলছে খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অবশ্য মহাসড়কটি 4 লেনে প্রশস্ত করার আশ্বাস দিয়ে সড়ক ও জনপথ বিভাগ জানায় জমি অধিগ্রহণের কাজ চলছে। অর্থ বছরে 2টি পিএমপির মেজর এর মাধ্যমে টেন্ডার আহ্বান করা হয়েছে। তার মাধ্যমে আশা করছি যে রিপেয়ার কার্যক্রমের মাধ্যমে ঠিকাদার নিয়োগ হলে আমরা সড়কটি অপেক্ষাকৃত ভালো অবস্থায় নিয়ে আসতে পারবো। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত 32 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই খানাখন্দে ভরা। সময় সংবাদ, ফরিদপুর। বাংলা সময়। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এবার লক্ষ্যমাত্রা ছাপিয়ে 34,758 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। আলু নিয়ে মধ্যস্থভোগীদের কারসাজি ঠেকাতে 120 দিনে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আধুনিকায়ন করা হচ্ছে হিমাগার ব্যবস্থাপনাও। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। দিগন্ত জুড়ে আলুর আবাদ দেখে মনে হবে যেন সবুজের গালিচা। জমিতে পানি ছিটানো, কীটনাশক স্প্রে, আগাছা পরিষ্কার নিয়ে কৃষকের ভীষণ ব্যস্ততা এখন। এবছর 34,758 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 10.5 লাখ মেট্রিক টন। একই সঙ্গে জমি থেকে তোলা হচ্ছে আগাম আলু। কৃষকের দাবি, এবার বীজ ও সারের চড়া দরের কারণে বেড়েছে উৎপাদন খরচ। পুঁজির অভাবে আলু সংরক্ষণ না করে জমিতেই বিক্রি করছেন অনেক কৃষক। খুচরা বাজারে 18 টাকা থেকে 20 টাকা আর জমিতে 12 থেকে 13 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। কৃষকের অভিযোগ, এই সুযোগে মধ্যস্বত্বভোগীরা সস্তায় আলু কিনে হিমাগারে রেখে চড়া দরে বিক্রি করে ফায়দা লুটে। গেল মৌসুমে সংরক্ষণ করা আলুর দর উঠে 80 থেকে 90 টাকা পর্যন্ত। বেচা লাগে 12 টাকা কেজি, 14 টাকা কেজি, বাজার পাওয়া হলো না, কিছু মরে যাবো। কম দামে কিনে নিয়ে ওরা কোলেস্টোরে জব্দ করে রাখে, পরে হচ্ছে ওরা চড়া দামে বিক্রি করে। মূল যে টাকাটা তারা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা, কিন্তু আমরা কৃষকরা আসলে কিছুই পাইতেছি না। দাম বেশিও চাই না, কমও চাই না, আমরা ন্যায্যটা চাই। আমরা কৃষক যেমন বাঁচে। কৃষি বিভাগ বলছে, মধ্যস্বত্বভোগীদের এই আগ্রাসন ঠেকাতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 120 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষক এনআইডি দিয়ে হিমাগারে আলু সংরক্ষণ করতে পারবে। তবে কোনো ব্যবসায়ীকে আলু সংরক্ষণ করতে হলে লাইসেন্স লাগবে। সংরক্ষণ দলিল হাত বদলের ব্যাপারেও পরিবর্তন আনা হচ্ছে। কোনো কোল্ড স্টোরেজেই ব্যবসায়ীরাই কিন্তু কৃষি বিপণন অধিদপ্তরে লাইসেন্স করে না। তো ওই ব্যবসায়ীদেরকে আমরা লাইসেন্স দিয়ে আমরা হচ্ছে তাদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসবো। কৃষকের উৎপাদিত আলু কিনে সরকারিভাবে সংরক্ষণ করা যায়। আলু বীজের নিশ্চয়তা বিধানের জন্য বা দাম ঠিক রাখার জন্য আমরা আসলে একটা প্রস্তাবনা দিয়েছি। মুন্সিগঞ্জের সচল 58 হিমাগারের ধারণ ক্ষমতা 5,40,760 মেট্রিক টন। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের মীর কাদিমে চড়া দরে বিক্রি হচ্ছে ইলিশ। একদিনের ব্যবধানে 300 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। নাসিরুদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। রূপালী ইলিশের পসরা মুন্সিগঞ্জের মীর কাদিম হাটে। পাইকারিতে 1 কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা দুষছেন মজুতদার ও সিন্ডিকেটকে। ইলিশ ছাড়াও পাঙ্গাস, রুই, কাতল, কই, শিং, আইড়, বোয়াল সহ বিভিন্ন মাছের দেখা মেলে হাটটিতে। তবে ছুটির দিনে সব মাছেরই দর চড়া। 2টা ইলিশ কিনছি আপনার 5,700 টাকা। তো আমার মনে হয় অনেক বেশি। সিন্ডিকেটের কারণে মাছের দামটা বেশি হইতেছে। অনেক ব্যাপারী আছে চিংড়িতে জেলি ভরে মাছ বিক্রি করে, কেজি প্রতি 100 টাকা থেকে 50 টাকা কম বিক্রি করে দেয়। এদিকে ভোক্তার অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। মাছের আমদানি কম, মাছের আমদানি বাড়লে দাম কমবো। শতাব্দী প্রাচীন খোলা আকাশের নিচের এই হাটে অন্তত 15 জেলার মাছ আসে। 2 থেকে 3 ঘন্টার এই হাটে প্রায় 4000 মানুষের রুটি রুজি, আর প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। বাংলা সময়। টাঙ্গাইলে বৈজ্ঞানিক পদ্ধতিতে সরিষা ক্ষেতে মৌবক্স স্থাপন করে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মৌ চাষ। এতে সরিষার ফলন 20 থেকে 30% বৃদ্ধি পেয়েছে। কাদির তালুকদারের তথ্য, রাশিদ খানের ছবি নিয়ে প্রতিবেদন।
বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষা ফুলে ছেয়ে গেছে, আর ক্ষেতের পাশেই মৌবক্স স্থাপন করে মধু উৎপাদন করছেন মৌচাষীরা। প্রতিদিন সকাল থেকেই মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করেন তারা। টাঙ্গাইলের বাসাইল, কালিহাতী, ভুয়াপুর, নাগরপুর সহ বিভিন্ন উপজেলায় মৌচাষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মৌবক্স স্থাপনে সরিষার ফলন 20 থেকে 30% বৃদ্ধি পাওয়ায় সরিষা চাষিরাই মৌচাষীদের ডেকে ক্ষেতের পাশে সুযোগ করে দিচ্ছেন। মৌচাষীরা বলছেন মধুর দাম বাড়লে তারা লাভের মুখ দেখবেন। মধু আল্লাহর রহমতে ভালোই পাইছি, দামটা আল্লাহর রহমতে ভালোই। যদি সরকার আমাদের এই চিনির দামটা কমাই দিত তাহলে আমরা আরো মৌমাছি বাড়াইতে পারতাম। প্রথমবার মধু উঠতে একটু দেরি হলেও পরবর্তীতে দেখা যাচ্ছে প্রতি সপ্তাহে মধু সংগ্রহ করা যায়। মৌমাছি আসার কারণে এটা পরাগায়ন হওয়ার কারণে তো আপনার ফলনের পরিমাণ বেশি। মৌচাষীদের প্রশিক্ষণ সহ আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস বিসিক কর্মকর্তার। আর সরিষার নতুন জাত এবং মৌবক্সের কারণে 20% ফলন বৃদ্ধির আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। আধুনিক মৌচাষ পদ্ধতিতে মৌচাষীদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, মৌবক্স বিতরণ করা হয়ে থাকে। মৌমাছি যখন ফুলে ভিজিট করে তখন কিন্তু এই পরাগায়নটা হয়। পরাগায়নটা হওয়াতে কিন্তু ফলন কিন্তু বেড়ে যায়, বিশেষ করে দানার সংখ্যা বৃদ্ধি পায়। জেলার 12টি উপজেলায় 80,004 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া, দিনের মেহনতে পরকালীন মুক্তি লাভের আশা। অন্তর্বর্তী সরকার সফল না হলে ব্যর্থ হবে অভ্যুত্থান, দ্রুত ভোটের দাবি বিএনপি নেতার। গণহত্যার বিচার দাবিতে ছাত্র শিবিরের গণমিছিল। এ ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।